ছাত্র দলের থেকে ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড সেটা নাকি অনেক স্ট্রং ছিল। ছাত্রলীগ সেটা হাসিনার একেবারে আশীর্বাদ পুষ্ট লেলিয়ে দেওয়া কুকুর বাহিনীর মতো ছিল। ছাত্রদল ছাত্রলীগ মুদ্রার এপিঠ ওপিঠ বলা হতো। না, এটি হচ্ছে ইতিহাসের পরাজিত শক্তির একটি বয়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মূল প্রতিপক্ষ কাকে দেখছে? জামাতকে? একটি নির্বাচন বাংলাদেশের জন্য হওয়া দরকার। এখানে শত্রুতাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এটা আমরা প্রত্যাশা করি না। দর্শক নাগরিক প্রতিদিনের সপ্তাহে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি ফারদিন আলম। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তো জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের রোলটা কি হবে? ছাত্র দলের কি কি দায়িত্ব থাকছে সেখানে? দেখুন, গত 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদল আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম করেছে, বিরামহীন সংগ্রাম, সেখানে আমাদের অন্যতম লক্ষ্য ছিল যে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হোক, যাতে মানুষ তার ভোটাধিকার ফেরত পায়, যেটি 14, 18 এবং 24-এ ফ্যাসিস্ট হাসিনার মাধ্যমে আসলে ছিনিয়ে নেওয়া হয়েছিল মানুষের ভোটাধিকার। সেইটি একটি আমাদের সামনে সেই সুযোগটি রয়েছে যে মানুষের ভোটাধিকার প্রয়োগ করা। এবং ছাত্র সংগঠন হিসাবে আমরা যেরকমের তীব্র আকাঙ্ক্ষার মধ্যে আন্দোলনে ছিলাম যে না, যে কোনো মূল্যে আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, তো সেই সুযোগটি যেহেতু এসেছে, আমরা চাই যে একটি বাংলাদেশে এমন গণতান্ত্রিক ব্যবস্থা থাকুক যেখানে বাংলাদেশ আর কোনোভাবেই পূর্বের ন্যায় সহিংসতার পথে যাবে না। মানুষের বাক স্বাধীনতা থাকবে, কথা বলার অধিকার থাকবে। সুতরাং এই নির্বাচনটিতে আমরা জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বেশি রক্ত দেওয়া সংগঠন হিসেবে এবং বিগত 17 বছরে সবচেয়ে নির্যাতিত সংগঠন হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে যে না, আমরা সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের সাথে থাকবে এবং ছাত্রদল, আমরা যেহেতু বিএনপির একটি অঙ্গ এবং সহযোগী সংগঠন, আমরা স্বভাবতই আসলে বিএনপির পক্ষে আমাদের এবং বাংলাদেশপন্থীদের পক্ষে আমাদের কাজটি থাকবে এবং সেই কাজটিতে আমরা নিয়ম অনুযায়ী আছি। আর আপনাদের প্ল্যানটা কি থাকছে? আসলে আপনি একদম অভ্যন্তরীণ যে প্ল্যানটা, সেটা তো আসলে কেউ মিডিয়ায় বলে দিবে না যে আমাদের প্ল্যান কি। আমাদের প্ল্যানটা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা এবং বাংলাদেশের যে এবারের যে যুবকদের যে ভোটটি আর কি, বাংলাদেশের তরুণদের ভোটের সংখ্যা এবার অনেক বেশি এবং এটি একটি ফ্যাক্ট হয়ে যাবে। তো সেই তরুণদেরকে বাংলাদেশপন্থী যে দল বিএনপিমুখী, সেই দলের পক্ষে কাজ করানোর জন্য যে আমাদের যে ইতিবাচক চিন্তাগুলো, সেগুলি শিক্ষার্থীদের সাথে শেয়ার করা। এবং আমরা বিশ্বাস করি যে না, শিক্ষার্থীরা আসলে বাংলাদেশের স্বার্থে যে দল আর কাজ করছে এবং আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার যে উপযুক্ত দল, সে জাতীয় দল বিএনপির পক্ষে থাকবে এবং সেখানে আমাদের অভ্যন্তরীণ কিছু পলিসি থাকবে, প্রকাশ্যে কিছু বিষয়। আমান ভাই, আমরা দেখলাম যে আপনি যেহেতু তরুণদের কথা বলেছেন, আমরা দেখলাম যে প্রত্যেকটা জায়গায় কিন্তু শিবিরের বড় প্যানেল জয়লাভ করেছে। তো এই ক্ষেত্রে কি বলবেন আপনি? দেখুন, আসলে ছাত্র সংসদ নির্বাচন বা অপরাপর আপনি যদি বলেন বিভিন্ন সমিতির নির্বাচন, আইনজীবী সমিতির নির্বাচন, এগুলির সাথে জাতীয় নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা আছে বলে আমরা মনে করি না। এটা যুগে যুগে বাংলাদেশে বহু ছাত্র সংসদে, ছাত্র ইউনিয়ন ফেডারেশন, ছাত্রমন্ত্রী, অনেক বাম ঘরানার সংগঠনের বিপিজিএস নির্বাচিত হয়েছে, ছাত্র সংসদে তারা নির্বাচিত হয়েছে। কিন্তু সেই অনুযায়ী পরবর্তীতে তাদের ফাদার সংগঠন, মাদার সংগঠন, তারা কোনো সময়ই আমরা তো বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, তাও আবার পাবলিক বিশ্ববিদ্যালয়, তারা তো প্রত্যেকেই মেধাবী। বলছি যে সেটার ওই মানদণ্ডে জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে আমরা মনে করি। এবং সেটি তাহলে মেধাবীরা কি ডানপন্থার দিকে ঝুঁকছে কি? ডান বামের বিষয় না, এটি একটি এই নির্বাচনটিতে কৌশল অপকৌশলের খেলা ছিল, বিভিন্ন হিসাব নিকাশ ছিল। যারা নির্বাচিত হয়েছেন তারা দীর্ঘ সময় কৌশলে বা ছাত্র দল কেন? হ্যাঁ, আমরা অপকৌশলের কাছে হেরে গিয়েছি, কৌশলে না, আমরা অপকৌশলের কাছে হেরে গিয়েছি। সুতরাং আমরা বিশ্বাস করতে চাই যে এইটি নিয়ে আসলে সময় নষ্ট না করে সামনে আবার আমরা সুকৌশলে কিভাবে আমরা কামব্যাক করতে পারি, যেভাবে 90-এ সারা বাংলাদেশের ছাত্র দলের একটি জয়জয়কার ছিল, সেটি যাতে ফিরে আসে এবং আমরা শিক্ষার্থীরা যে আকাঙ্ক্ষা ধারণ করেন, আমাদের কাছ থেকে যে প্রত্যাশা করেন, সেই প্রত্যাশাটুকু আমরা পূরণ যাতে করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা একটা জনমত জরিপ করেছিলাম, সেখানে অনেকেই বলেছে যে ছাত্র দলের থেকে ছাত্রলীগের যে সাংগঠনিক কর্মকাণ্ড সেটা নাকি অনেক স্ট্রং ছিল। ছাত্রলীগ তো বাংলাদেশের ইতিহাসের যে সাম্প্রতিক সময় হাসিনার বিদায়ের আগে যে অবস্থা ছিল, সেটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বর্বর, নৃশংসতম এবং সবচেয়ে সন্ত্রাসী সংগঠনে তারা পরিণত হয়েছিল। তারা বাংলাদেশের যে কোনো সামাজিক আন্দোলনে, যেমন আপনার নিরাপদ সড়ক আন্দোলনে যেভাবে তাদের সহিংস রূপে আমরা আবির্ভাব দেখেছি, সুতরাং সেই সংগঠনের সাথে একটি মজলুম সংগঠনের কোনো তুলনা হতে পারে বলে আমি মনে করি না। ছাত্রলীগ সেটা হাসিনার একেবারে আশীর্বাদ পুষ্ট লেলিয়ে দেওয়া কুকুর বাহিনীর মতো ছিল। তো তাদেরকে নিয়ে আসলে
তাদেরকে বাংলাদেশের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে এবং তাদের তাদের নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার মতো সময় আমাদের কাছে নেই। আচ্ছা, নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন? আইন শৃঙ্খলা ব্যবস্থা কেমন দেখছেন? আইন শৃঙ্খলার অবস্থা এখন পর্যন্ত যেটা আসলে প্রত্যাশিত সেই পর্যায়ে নেই। তবে আমি বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলার যারা দায়িত্বে আছেন, সংশ্লিষ্ট প্রত্যেক স্টেক হোল্ডার সবাই সিরিয়াস একটি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে, এবং এই নির্বাচনটি বাংলাদেশের স্বার্থে, এদেশের গণমানুষের স্বার্থে, এদেশের সার্বভৌমত্বের স্বার্থে এই নির্বাচন অত্যন্ত জরুরি। আমি মনে করি যে যতটুকু ঘাটতি আছে সেটি পূরণ করে একটি প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ২৪ পরবর্তী যে ছাত্রদল, এদের মধ্যে নতুনত্ব কি? আমরা দেখেছি, আমরা শুনেছি যে আগে বলা হতো যে ছাত্রদল, ছাত্রলীগ, মুদ্রার এপিঠ ওপিঠ বলা হতো। না, এটি হচ্ছে মানে ইতিহাসের পরাজিত শক্তির একটি বয়ান যে ছাত্রদল ছাত্রলীগ এক। আসলে ছাত্রদল ছাত্রলীগ কখনোই আমরা এক ছিলাম না। ৫ই আগস্ট পরবর্তী সময়ে সেই ধরনের যদি হতো, তাহলে আমরা ক্যাম্পাসগুলোতে, যেহেতু আমরা দীর্ঘ সময় মানে নিপীড়িত ছিলাম, আমাদের আচরণে কোনো ধরনের প্রতিহিংসা পরায়ণতা থাকতো, সেগুলি কোনো কিছুই নেই। আমরা এবং ৫ই আগস্ট পরবর্তী সময় ক্যাম্পাসগুলোতে ইতিবাচক রাজনীতি, যেমন আগে যেরকম শোডাউনের রাজনীতি ছিল, মোটরসাইকেল শোডাউনের রাজনীতি ছিল, সেগুলি কোনো কিছুই ছাত্রদল সেই চর্চা করে না। এবং আপনি শিক্ষার্থীরা যে সৃজনশীল কাজ পছন্দ করে সেই কাজগুলি করা, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে থাকা, সামাজিক বিভিন্ন কাজ করা, মানবিক কাজ করা, সেগুলোর মধ্যে ছাত্রদল রয়েছে। সুতরাং এইটা মানে আমার কাছে মনে হয় যে যারা তুলনাটা করেন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেন, এবং যথেষ্ট ইতিবাচক পরিবর্তন ছাত্রদলের মধ্যেও রয়েছে, বাংলাদেশের ছাত্র রাজনীতিও রয়েছে। এখানে গণতান্ত্রিক মতপার্থক্য, মতবিরোধ আছে, কিন্তু সেই আগের মতো ক্যাম্পাসগুলিতে যে সহিংসতা ছিল সেগুলি একেবারে নেই বললেই চলে। সুতরাং পরিবর্তন শুরু হয়েছে, এবং সেই পরিবর্তনটি আমরা মনে করি ছাত্রদলের হাত থেকে আরো বেশি উন্নতির দিকে যাবে ইনশাআল্লাহ। আপনাদের নেতা দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন, তারেক রহমানের কথা বলছি। তিনি বললেন যে আই হ্যাভ এ প্ল্যান। আসলে প্ল্যানটা এখনো খোলাসা করেনি। আপনি কি একটু বলবেন যে না, এইটি আপনারা অনেকে যারা বলে থাকেন, এটা দুঃখজনক। প্ল্যান তো উনি প্রতিনিয়ত প্ল্যান দিয়ে যাচ্ছেন। যেমন বাংলাদেশের ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দল একটা কর্মসূচি গ্রহণ করেছে দেশ গড়ার পরিকল্পনা। সেইখানে উনি দেশের জন্য কি করবেন তার একেবারে একটা জিস্ট বিষয় সেখানে উপস্থাপন করা হয়েছে। এবং প্রত্যেকটি ক্ষেত্রে উনি কি করতে চান শিক্ষার্থীদের জন্য, কর্মসংস্থানের জন্য, নারীদের জন্য, চাকরিজীবীদের জন্য, বাংলাদেশের শিক্ষিত বেকারদের জন্য, সেগুলি তো বিএনপি প্রতিনিয়তই বলে যাচ্ছে। ফ্যামিলি কার্ডের কথা বলছে, কৃষক কার্ডের কথা বলছে, এবং সেগুলি কিভাবে এক্সিকিউট হবে সে বিষয়ে কথা বলে যাচ্ছে। সুতরাং মানে বিএনপি অ্যাজ এ স্পেসিফিক প্ল্যান, এবং সেটা কিভাবে এক্সিকিউট করবে সেগুলি বলে দিচ্ছে। তারপরে যদি আপনার প্ল্যান খুঁজে না পান, সেটা তো দুঃখজনক। এবং প্ল্যানটা তো আসলে আপনি ইন এ ওয়ার্ড, ইন এ লাইন, ইন এ সেন্টেন্স বলার কোনো সুযোগ নেই। একটি দেশের পরিকল্পনা কখন আপনি একটা লাইনের মধ্যে নিয়ে আসতে পারবেন না। সুতরাং বিএনপি অ্যাজ এ স্পেসিফিক প্ল্যান, এবং সেইটি কি আছে সেটি তো বিএনপি প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে। এবং সেটি তার, আপনি আগে যেমন নির্বাচন আগে ইশতেহার থাকে, ইশতেহারে যে এত ডিটেইলস থাকে সেগুলো কি সাধারণ মানুষ পড়ার মতো সময় থাকে না, এবং সেই ইশতেহার আসলে মানুষ রপ্ত করতে পারে না। সেজন্য এই যে ৯টি বিষয়ের উপরে বিএনপি যে দেশ গড়ার পরিকল্পনার কথা বললো, যে মৌলিক বিষয়গুলি যেগুলি আমাদের একেবারে জীবন সংশ্লিষ্ট বিষয়, সেগুলো কিন্তু বিএনপি বলে দিয়েছে। সুতরাং প্ল্যানের কথা প্রতিনিয়তই বলা হচ্ছে, এবং প্ল্যান কিভাবে বাস্তবায়ন হবে। যেমন আগে আমরা স্বপ্নের গল্প শুনতাম যে অমুকের স্বপ্নের মধ্যে আমরা নাই, আমরা আছি প্ল্যান তৈরি করা এবং প্ল্যান বাস্তবায়ন করার জন্য, যেটি বাংলাদেশের মানুষের জন্য বাস্তবসম্মত। এখানে বক্তব্যের খচখচানিও নাই, এখানে মনে করেন যে ওই রকমের যে দেখানোর শো অফের কোনো রাজনীতি নাই। সুতরাং এইটি এক্সিকিউট করতে হবে, এবং আপনার জন্যই করতে হবে, বাংলাদেশের মানুষের জন্যই করতে হবে, দেশের জন্য করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মূল প্রতিপক্ষ কাকে দেখছে? জামাতকে? বিএনপি ভার্সেস এই জামাত সহ কিছু রাজনৈতিক দল আছে আর কি। আমরা মনে করি যে একটি নির্বাচন বাংলাদেশের জন্য হওয়া দরকার। এখানে ওই তীব্র শত্রুতাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা, এটা আমরা প্রত্যাশা করি না। বাংলাদেশের স্বার্থে কে কি করতে চাচ্ছে সেটি জাতির কাছে, দেশের মানুষের সামনে উপস্থাপন করবে। দেশের মানুষ যদি মনে করে যে না, বিএনপির প্ল্যান বেটার, বিএনপি ভালো করবে, তাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, বিএনপিকে ভোট দিবে। অথবা যদি মানুষ মনে করে যে না, বিএনপির চেয়ে অন্য কেউ ভালো, সেটা গ্রহণ করে নেবে। সুতরাং এখানে কে বড় প্রতিদ্বন্দ্বী, তাকে কিভাবে হিউমিলিয়েট করা যায় সেই রাজনীতিটা আমরা করি না। যেমন হলে উনি সবাই কিনে রাজনীতি করতে চান, এবং যেই দর্শনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তারও ছিল, বেগম খালেদা জিয়ারও ছিল। সুতরাং আমরা বাংলাদেশপন্থী দল, এবং জিয়া পরিবার বাংলাদেশের প্রতি দায়বদ্ধ, এবং বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের প্রশ্নে আপোষহীন পরিবার। সেই পরিবার কাছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ নিরাপদ, এবং তাদের ওই ধরনের আমরা মনে করি না যে আমাদের ওই ধরনের কোনো প্রতিদ্বন্দ্বী আছে যাদেরকে আমাদের মোকাবেলা করতে হবে, সেটা আমরা মনে করি না।
আচ্ছা, জুলাই পরবর্তী এক রাজনৈতিক দলের জন্ম হলো এনসিপি। তো আমরা দেখলাম যে পরপর এনসিপি থেকে বেশ কয়েকজন নেতাকর্মী তারা পদত্যাগ করলো এবং তাদের সাথে বর্তমানে আপনাদের যে সম্পর্ক সেটি আমরা কি বলতে পারি যে দাকুয়াল সম্পর্ক? না, একেবারেই না। না, না, না। এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জন্ম নেয়া সংগঠন। তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। তারা ভালো করুক সেই শুভকামনাও আছে। কিন্তু তারা অনেক অল্প সময়ে অনেক বেশি বিতর্কে জড়িয়ে গিয়েছে। যার কারণে বাংলাদেশের মানুষ মনে করে যে তাদের দিয়ে দেশের যে প্রত্যাশাটা ছিল আমাদেরও প্রত্যাশা ছিল যেহেতু তারা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছে সেই প্রত্যাশা পূরণের ধারে কাছেও তারা নেই। এবং সেখান থেকে যেমন তাসনিম জারার মতো অনেকে যারা বের হয়ে গিয়েছে তারা কোয়ালিফাইড ছিল। তারা মনে করছে যেন এই প্ল্যাটফর্মটিতে আসলে নারীদের জন্য বলেন আপনার বা বাংলাদেশের স্বার্থে যে স্বপ্ন নিয়ে তাদের পথ চলা ছিল সেটি এখান থেকে আসলে হবে না, যার কারণে তারা চলে গিয়েছে। আমান ভাই, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।